আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অপেক্ষকের শ্রেণীবিভাগ। অপেক্ষকের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ফাংশন। যদিও এই ক্লাস 11-এর চ্যাপ্টার, কিন্তু আমি এটুকু বলতে পারি, যতদিন তোমরা অঙ্কের সঙ্গে যুক্ত থাকবে, মানে যতদিন তোমরা অঙ্কের সঙ্গে যুক্ত থাকবে, এই ভিডিওটা তোমাদের কিন্তু কাজে লাগবে। যে এই ভিডিওতে যে ফাংশনগুলোর কথা আলোচনা করা হবে, যে যত বেশি মনে রাখতে পারবে, আমার ধারণা সে অঙ্কে তত বেশি সমৃদ্ধ হবে এবং ভালো রেজাল্ট করবে এবং বিভিন্ন অঙ্ক করতে অনেক অনেক কাজে লাগবে। যাই হোক, আমরা শ্রেণীবিভাগটা শুরু করি। তো অপেক্ষকের শ্রেণীবিভাগ করতে গেলে প্রথমে আমি ছক করে আগে দেখিয়ে নিই শ্রেণীবিভাগটা কেমন, তারপর আমরা ডিটেলসে যাব। প্রথম আমি লিখি অপেক্ষক। ইংলিশটা হলো ফাংশন। অপেক্ষককে আমরা দু রকমভাবে ভাগ করব, ঠিক আছে। একটা হলো তোমার বীজগাণিতিক অপেক্ষক, বীজগাণিতিক অপেক্ষক, যার ইংলিশটা হলো অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন। আর একটা হলো তোমার অবীজীয় অপেক্ষক, মানে বীজগণিত নয় যেগুলো আর কি, অবীজীয় অপেক্ষক। অবীজীয় অপেক্ষক, যেটা ইংলিশটা হলো তোমার ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। আচ্ছা, গেল, এটা টি। এবার এই বীজগণিতিক অপেক্ষক কিন্তু আবার চার রকম ভাবে ভাগ করা যেতে পারে, ঠিক আছে। এইটা আবার কিন্তু চার রকমভাবে ভাগ করা যায়। সেই চার রকম ভাগটা আমরা এবার লিখব। প্রথমে যেটা লিখব সেটা হলো তোমার বহুপদ অপেক্ষক। বহুপদ অপেক্ষক, ইংলিশটা তোমরা সবাই জানো, পলিনোমিয়াল ফাংশন। তাহলে এটা গেল। দ্বিতীয় যেটা আসবে সেটা হবে তোমার মূলদ অপেক্ষক। এটা খুব একটা কাজে লাগে না, তাই অনেকে জানে না। মূলদ অপেক্ষক মানে তোমার ইংলিশটা হবে রেশিওনাল ফাংশন। গেল। তারপরে যেটা আসবে সেটা হলো অমূলদ অপেক্ষক। অমূলদ অপেক্ষক। অমূলদ অপেক্ষক মানে ইরেশনাল ফাংশন। আর তারপরে যেটা আসবে সেটা হলো অংশভিত্তিক অপেক্ষক। অংশভিত্তিক অপেক্ষক। আচ্ছা, অংশভিত্তিক অপেক্ষকের ইংলিশটা হলো পিস ওয়াইজ ফাংশন। তাহলে বীজগাণিতিক অপেক্ষকের যে চারটে ভাগ সেটাও আমরা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের
অংশে মানে অংশভিত্তিক যে অপেক্ষকগুলো আছে সেটার আবার ভাগ করব। ঠিক আছে, তাহলে অংশভিত্তিক অপেক্ষকের কটা ভাগ না, অংশভিত্তিক অপেক্ষকের আবার 5টা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অংশভিত্তিক অপেক্ষক আছে এর 5টা ভাগ, তাহলে সেই জন্য একটু লম্বা করে রেখা আমরা টেনে নেব। তা 5টা ভাগ আমি এখান থেকে শুরু করছি। তো প্রথম থেকে শুরু করি। প্রথম যে ভাগটা আমরা লিখব যে পরম মান অপেক্ষক, পরম মান অপেক্ষক, ইংলিশটা আমাদের জানা মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন, তাহলে এটা গেল তোমার পরম মান অপেক্ষক। তারপর যেটা আসবে সিগনাম অপেক্ষক। এটা খুব একটা কাজে লাগে না, তাই অনেকে মনে রাখে না, তবে আমরা ভাগের মধ্যে এটা মনে রাখার চেষ্টা করব। সিগনাম অপেক্ষক, ইংলিশটাও সেম, সিগনাম ফাংশন। আচ্ছা, তারপরে যেটা চলে আসবে সেটা হবে তোমার বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, সাইটে লিখলে অনেকটা বাস, ঠিক আছে লিখে দিই অপেক্ষক। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা, এরপর চলে আসবে একই বৃহত্তম হলেও এবার ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক মানে লিস্ট ইন্টিজার ফাংশন। আর সবশেষে যেটা আলোচনা করব সেটা হলো তোমার 5টা ভাগ যেহেতু বলেছি, ভগ্নাংশিক অপেক্ষক। ভগ্নাংশিক অপেক্ষক, এর ইংলিশটা হবে তোমার ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পিএআরটি পার্ট ফাংশন। ঠিক আছে, এই হলো তোমার এই ভাগটা কমপ্লিট হলো। সাদা কথা বীজগণিতিক অপেক্ষকের যে 4টে ভাগ, তার মধ্যে লাস্ট যে অংশভিত্তিক অপেক্ষক আছে তার 5টা ভাগ কমপ্লিট হলো, এর আর ভাগ নেই। এবার যেটা থেকে গেছে, মানে আমি বলতে চাইছি যে অবীজীয় অপেক্ষকটা যেটা থেকে গেছে সেইটাকে এবার আমি ভাগ করব। সেটাকে এইভাবে আমি তীরচিহ্ন দিয়ে নিয়ে আসছি, কারণ জায়গা নেই যেহেতু। সেটাকে আমরা 4টে ভাগে ভাগ করব। ঠিক আছে, এটাকে আমি 4টে ভাগে ভাগ করব। প্রথমে কি আছে, তাহলে কোথায় এইখান থেকে রেখাটা এসছে, এর 4টে ভাগ হবে। প্রথম আসবে ত্রিকোণমিতিক অপেক্ষক, খুবই আমাদের জানা ত্রিকোণমিতিক অপেক্ষক, যেটা আমাদের খুবই কাজে লাগে। ইংলিশটা হবে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপরে যেটা আসবে সেটা হলো তোমার সূচকীয় অপেক্ষক। সূচকীয় অপেক্ষক মানে যেটা হবে তোমার এক্সপোনেনশিয়াল
ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হবে তোমার লগারিদমিক, অপেক্ষক, যেটা ইংলিশটা লগারিদম ফাংশন, ইংলিশটা আমরা জেনে রাখবো। আচ্ছা, আর লাস্ট যেটা শিখবো যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। লাস্ট যেটা শিখবো যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যার ইংলিশটা কি? ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন। দেখো, আমরা মোটামুটি প্রত্যেকটা ভাগ মানে যেগুলো আজকে আমরা আলোচনা করব সেগুলো এখানে কিন্তু সব আমি লিখে দিলাম এক জায়গায়। তাহলে একটু আলোচনা করে নিই কী লিখলাম। ফাংশন দু রকম, একটা হলো অ্যালজেব্রিক, একটা হলো ট্যানজেন্টাল। অ্যালজেব্রিক আবার 4 রকম ভাগ: পলিনোমিয়াল, রেশনাল, ইরেশনাল, পিসওয়াইজ। পিসওয়াইজের 5টা ভাগ: মডিউলাস, সিগনাম, গ্রেটেস্ট, লিস্ট আর ফ্র্যাকশনাল। আর যেটা অবীজীয় অপেক্ষক বা ট্যানজেন্টাল ডেটাল ফাংশন, সেটার আবার 4টে ভাগ: ত্রিকোণমিতিক, এক্সপোনেনশিয়াল, লগারিদম, ইনভার্স। তাহলে এই হলো টোটাল অপেক্ষকের ভাগ। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করে নেব বীজগাণিতিক অপেক্ষক। বীজগাণিতিক অপেক্ষক কাকে বলে? না, একটি বাস্তব চলরাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অবঘাতন, উদ্ঘাতন, এটা দুটো প্রক্রিয়া ইত্যাদি প্রক্রিয়াযুক্ত সসীম সংখ্যক পদ বিশিষ্ট রাশিমালাই হলো বীজগাণিতিক অপেক্ষক। তাহলে বীজগাণিতিক অপেক্ষক কী জিনিসটা আমরা এই সংজ্ঞাটা দিয়ে জানলাম। তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না সংজ্ঞাটা, জাস্ট আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধা অর্থে। তা এই বীজগাণিতিক রাশি অপেক্ষকের কিন্তু অনেকগুলো ভাগ, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো ছকে। হ্যাঁ, চারটে ভাগ আছে। তো প্রথম যে ভাগটা আমি সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা হলো কি না, বহুপদ অপেক্ষক। পদী নয়, বহুপদ অপেক্ষক, বা ইংলিশটা হলো পলিনোমিয়াল ফাংশন। তাহলে প্রথমে আমরা এটাই আলোচনা করে নেব, বহুপদ অপেক্ষক। দেখো, বহুপদ অপেক্ষক কি তোমরা ক্লাস 9-এ তোমরা শিখেছ। আমরা উদাহরণ দিয়ে দেব, ঠিক আছে। এটির সাধারণ আকার হবে px দ্বারা চিহ্নিত করা হয়, y দিয়েও চিহ্নিত করা হয়। y সমান px সমান a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এরকম করে চলতে থাকবে। আর শেষ হবে তোমার a n মাইনাস 1 ইন্টু এক্স, আর a n এ গিয়ে শেষ হবে। এটা দেখতে এরকম লাগে। এর সাধারণ আকারটা আমি লিখলাম, ঠিক আছে। যেমন উদাহরণ দিই, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। ধরো 5x কিউব, 4x স্কোয়ার, 3x প্লাস 1। এই যে x আর n এখানে কি, যেখানে n হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু শুধু পূর্ণ সংখ্যা নয়, কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই উপরের এই এনটা যে পাওয়ার, সেই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা, 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাও তাহলে বুঝবে যে এটা হলো একটা বহুপদী অপেক্ষক, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়েছি, এরকম দেখতে লাগে উদাহরণগুলো। যখন n = 1 হয়, এগুলো তোমরা জানো, তবু আমি একটু লিখে দিচ্ছি। n = 1 হলে তখন রৈখিক অপেক্ষক বলে। তখন বহুপদীকে
কি বলে না রৈখিক অপেক্ষক। এটা তোমরা নিশ্চয়ই জানো, রৈখিক অপেক্ষক যখন n 1 হয়। যেমন এটা উদাহরণ দিয়ে দিই, যেমন উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই ধরো x+1 বা ধরো 2x+1 বা 3x-1। এখানে দেখো এইগুলো সবই তোমার বহুপদী। এক্সের কিন্তু যে পাওয়ারটা এখানে 1, ওই জন্য n = 1 ধরে নিয়েছি। সেটা এক্স হতে পারে, 2x হতে পারে, 3x হতে পারে, সবই কিন্তু এগুলো তোমার হচ্ছে রৈখিক অপেক্ষক। এটা আমাদের কিন্তু সবার জানা। আবার যখন n = 2 হয় তখন বহুপদীকে কি বলে বলো তো? তখন বহুপদীকে বলে, কথাটা লেখা নেই, তখন বহুপদীকে দ্বিঘাত সমীকরণ বলে। এগুলো আমরা কিন্তু জানি, সমীকরণ বলে দ্বিঘাত সমীকরণ। যেমন দ্বিঘাত y সমান ধরো 2x² - 5x + 3। তাহলে এখানে n এর মানটা কিন্তু দেখো 2 হয়েছে। এটা হলো দ্বিঘাত সমীকরণ, এগুলো তোমরা জানো। আচ্ছা, আর 3 হলে কোনো নাম নেই। এই দ্বিঘাত আর লিনিয়ার, মানে লিনিয়ার বলবো না, ইংলিশটা লিনিয়ার, বাংলাটা রৈখিক অপেক্ষক আর দ্বিঘাত সমীকরণটা, এগুলো তোমরা জানো। আমি আরেকবার আলোচনা করে দিলাম। এগুলো সবই কিন্তু বহুপদী অপেক্ষক। এবার কিছু স্পেশাল কিছু বহুপদী অপেক্ষক, সেগুলো আমরা গ্রাফ মানে ছবি এঁকে জেনে রাখবো। গ্রাফটাও আমাদের খুব লাগে। কয়েকটি বিশেষ বহুপদী অপেক্ষকের লেখচিত্র। প্রথম উদাহরণটা যেটা নেব, ধরো y = x। দেখো y = x, এটা কিন্তু একটা রৈখিক অপেক্ষক। এর গ্রাফটা কেমন হয় দেখতে তোমরা অনেকে হয়তো জানো, আমি আরেকবার মনে করে দিচ্ছি। এটা x, এটা x', এটা y, এটা y'। দেখো এই যদি তোমার যদি গ্রাফটা করার আগে যদি তোমরা এরকম করে ভাবো, দেখো x এর মান যদি 1 নাও তাহলে y এর মানও 1 পাচ্ছ, x এর মান 2 নিলে y = 2 পাচ্ছ, এর মান 3 নিলে 3। তাহলে 1 1 2 2 3 3 পয়েন্টগুলো ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে মূল বিন্দু দিয়ে এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার y = x এর গ্রাফ। তাহলে y = x সরল, এটা তো সরল রেখা, সরল রেখাটা এরকম দেখতে হবে, ঠিক মাঝামাঝি চলে যাবে। প্রথম পাদের ঠিক মাঝামাঝি আর থার্ড পাদের ঠিক মাঝামাঝি বেরিয়ে যাবে এবং দুদিকে তীরচিহ্ন হবে, এটা মূলবিন্দু। ঠিক আছে, এরকম দেখতে হবে। আচ্ছা, এবার আর একটা যদি উদাহরণ আমরা নেই, ধরো এটা আমাদের লাগে যেগুলো y = x²টাও লাগে, সেটা দেখতে কেমন হবে না, y = x অক্ষ আঁকার আগে আমি একটা x অক্ষ y অক্ষ টেনে নিই, x আর উপর দিকে y, এটা y'। তাহলে y = x², এই গ্রাফটা দেখতে লাগবে তোমার একটু উপরের দিকে দেখতে লাগবে। কীভাবে দেখতে লাগবে না, যেহেতু এটা x², তাই এরকম কার্ভ হয়ে যাবে, এদিকে তীরচিহ্ন, এদিকে তীরচিহ্ন, মানে এটাও চলে যাবে, এটা মূল বিন্দুতে টাচ করে উপর দিকে। এটা হলো তোমার y = x² এর গ্রাফ। ঠিক আছে, y = x² এর গ্রাফটা এরকম দেখতে লাগবে। আচ্ছা, এবার কেউ যদি x² না করে যদি কেউ x³ ভাবে, ধরো আমি পরেরটা দিচ্ছি y = x³ এর গ্রাফ, সেটা কেমন দেখতে লাগবে, y = x³ এর গ্রাফ। সেটা কেমন দেখতে লাগবে, একটু মুছে দিই টেলটা। y = x³ গ্রাফ, সেটাও আঁকার জন্য আমি x অক্ষ y অক্ষটা আগে বানিয়ে নিই। তাহলে এটা x অক্ষ, এটা x', এটা y, এটা y', আমরা জানি। এবার y = x³ হবে কিভাবে না, মূল বিন্দু দিয়ে, কেননা x = 0 বসালে y = 0 পাচ্ছি। একটু যদি ছক করে নাও তাহলে অনেকটা আইডিয়া হয়ে যায় আর কি। ধরো আমি x এর মান 0 নিচ্ছি, তাহলে 0 কি মানে 0, y 0 পাচ্ছি, মানে মূল বিন্দু দিয়ে যাবে, এটুকু বুঝতে পারছি। x এর মান ধরো 1 নিচ্ছি, তাহলে y এর মানও আমি 1 পাচ্ছি, তার মানে 1 1 বিন্দু দিয়ে যাবে। x এর মান যদি আমি -1 নিই, তাহলে এখানে y এর মান আমি পাচ্ছি -1, তাহলে -1 -1 বিন্দুগামী দিয়েও যাবে। দেখতে এরকম হবে, একটু কার্ভ হয়ে এটাকে ক্রস করে আবার কার্ভ হয়ে বেরিয়ে যাবে, দেখতে এরকম লাগবে। ঠিক আছে, এরকম। তাহলে এটা হবে তোমার y = x³ এর গ্রাফ।
এটা মূলবিন্দু। তাহলে দেখো আমরা তিনটে স্পেশাল যেগুলো ছবি আঁকলাম। তাহলে প্রথম y = x, তারপর y = x কিউব, তারপরে y = x স্কোয়ার আর y = x কিউব। একটা গ্রাফ আমি এখনও আঁকলাম না, সেটাকে আমি পরের পয়েন্ট করে এঁকে দিচ্ছি। এবার y = -x থাকলে কেমন হবে? y = -x থাকলে হবে তোমার x x ড্যাশ y y ড্যাশ। y -x কী হবে? যেটা y x এই দিকে ছিল, y -x ঠিক এরকম হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটা হলো y -x এর গ্রাফ। এবার যেটা আমি নোট বলে যেটা লিখে দেবো, আর করব না, এই চারটেই থাক। এবার নোট করে যেটা লিখে দেব সেটা হলো y = x স্কোয়ার বা x4 বা x6 ইত্যাদি, ডট ডট করে ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো জোড় সংখ্যা থাকছে ইত্যাদি, y = x স্কোয়ারের মতো হবে। y = x স্কোয়ার ঠিক যেমন দেখতে ছিল ঠিক সেরকম দেখতে হবে। আর y = x কিউব, x5, x7 ডট ডট ইত্যাদি, y = x কিউব যেমন দেখতে ছিল তার মতো দেখতে হবে। ঠিক আছে, এটা একটু তোমরা মনে রেখে দিও। তাহলে অনেক বহুপদী অপেক্ষক আছে, আমরা কিছু বহুপদী অপেক্ষকের লেখচিত্রটা আজকের আমরা একটু দেখে নিলাম। এবার আমরা চলে যাব নেক্সট পার্টে। এবার মূলদ অপেক্ষক। দেখো মূলদ অপেক্ষক px আর qx দুটি বহুপদী অপেক্ষককে অনুপাত আকারে প্রকাশ করলে মূলদ অপেক্ষক পাওয়া যায়। এটি rx দ্বারা চিহ্নিত করা হয়, rx সমান এইটা। তাহলে এটা মূলদ অপেক্ষক। একটা উদাহরণ দিই, যেমন ধরো rx, সেটা সমান কেউ উপরে লিখেছে x² + x + 5, এটা একটা বহুপদী অপেক্ষক। আবার নিচে লিখেছে x + 1, এটা একটা বহুপদী অপেক্ষক। দুটোর ভাগ আকারে যখন তুমি প্রকাশ করবে টোটাল ফাংশনটাকে বলা হবে মূলদ অপেক্ষক। ঠিক আছে, এবার আমরা কতগুলো বিশেষ মূলদ অপেক্ষকের আমরা একটু গ্রাফ করে দেখে নেব। এবার কয়েকটি বিশেষ মূলদ অপেক্ষকের আমরা লেখচিত্র এঁকে নেব। প্রথম যেটা আমি ধরবো যে y = 1/x, এগুলো মনে রাখতে হবে, এগুলো খুব কাজে লাগে। আমি এক জায়গায় করে দিচ্ছি। y = 1/x, এইটা কেমন দেখতে হবে? দেখো আমি আগে x অক্ষ y অক্ষটা এঁকে নিই। x x ড্যাশ y y ড্যাশ, আর এটা মূলবিন্দুটা পরে করব। y = 1/x গ্রাফটা কেমন দেখতে হবে বলো তো? যে এর দুটো পার্ট থাকবে। একটা পার্ট থাকবে প্রথম পাদে, যেটা নেচার হবে যে x মানে x অক্ষের পজিটিভ দিকে যাবে আর y অক্ষের পজিটিভ দিকে যাবে, কিন্তু কখনো x অক্ষ y অক্ষকে টাচ করবে না, অর্থাৎ x অক্ষ আর y অক্ষ ওর স্পর্শক হয়ে যাচ্ছে। আর একটা পার্ট থাকবে ঠিক নিচে, ঠিক আছে, ও দুটো ব্রাঞ্চ থাকে, এটাকে দুটো ব্রাঞ্চ বলে। এটা মূলবিন্দু থাক, এই ব্রাঞ্চটা একটা ব্রাঞ্চ উপর দিয়ে যাচ্ছে আর একটা ব্রাঞ্চ নিচের দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো উপরের দিকে একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের বৈশিষ্ট্য হলো যে x অক্ষ, এটা x অক্ষ আর y অক্ষকে কখনো টাচ করবে না, মানে টাচ করবে কিন্তু কাট করবে না, মানে গিয়ে লেগে যাবে না। যত বাড়তে থাকবে তত স্পর্শক হয়ে যাবে। উপরের দিকে একটা ব্রাঞ্চ থাকবে, নিচের দিকে একটা ব্রাঞ্চ থাকবে। এটা হলো y = x। আর 2 নম্বর যেটা আমি বলবো যে y = 1/x স্কোয়ার, y = 1/x স্কোয়ার, এটা কেমন দেখতে হবে? আমি যদি আঁকি y = x স্কোয়ার, এটা কেমন দেখতে হবে আমি এখানে এঁকে দিচ্ছি, তোমরা জাস্ট মনে রাখবে। x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ, এটা মূলবিন্দুটা এখানে দিই। y = 1/x স্কোয়ার, এইটা কেমন দেখতে হবে না, এর একটা ব্রাঞ্চ থাকবে এরকম, মানে ঠিক y = আগেরটার মতো, আর একটা ব্রাঞ্চ এই নিচে না এসে, যেহেতু স্কোয়ার সবটাই পজিটিভ, তাহলে সেই জন্য উপরে চলে আসবে ওটা। ঠিক আছে, দুটো ব্রাঞ্চ, একটা প্রথম পাদে আর একটা তৃতীয় পাদে হয়ে যাবে y = 1/x স্কোয়ারের ক্ষেত্রে।
ঠিক আছে, দুটোই উপরে থাকবে, এটা দুটো ব্রাঞ্চ, একটা প্রথম পদে থাকবে, এটা দ্বিতীয় পদে থাকবে। আর এটা 3 নম্বরটা আমি এখানেই করে দিই, যদি এটা 1/x² না হয়ে যদি 1/x³ হতো, যদি 1/x² না হয়ে যদি 1/x³ হতো, তখন কি হতো সেটা একটু দেখে নিই। যেহেতু এটা 1/x³, এটা কেমন দেখতে হবে, 1/x, 1/x³ বা যদি 1/x5 থাকতো বা 1/x⁷ থাকতো ইত্যাদি, এইগুলি y = 1/x এর মতো হবে। ঠিক আছে, আর 4 নম্বরে যেটা বলবো, ধরো y = 1/x⁴, 1/x⁶, এইগুলো y = x² এর, মানে যেগুলো জোড় বলে y = 1/x² এর মতো হবে। তাহলে বোঝা গেছে, মানে 1/x, 1/x³ 1/x5 এগুলো সব এরকম দেখতে হবে, আর 1/x4 x6 গুলো এরকম দেখতে হবে। তাহলে এই হলো তোমার মূলদ অপেক্ষকের উপর লেখচিত্র। এবার আমরা চলে যাব পরের পার্টে। এবার চলে এলাম অমূলদ অপেক্ষক। অমূলদ অপেক্ষকটা বেশি আলোচনা করবো না, বেশি কাজে লাগে না, সেই জন্য একটা উদাহরণ দিয়ে জাস্ট দেখিয়ে দিয়েছি। মানে এক্সের পাওয়ারটা দেখো 1/3, মানে অমূলদ হয়ে যাচ্ছে সংখ্যাটা, নিচে রুট থেকে যাচ্ছে, অমূলদ হয়ে যাচ্ছে। আর কয়েকটি বিশেষ অমূলদ অপেক্ষকের লেখচিত্রটা শুধু জেনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে। প্রথম y = √x, এটা কেমন দেখতে হবে বলো তো, এটা x অক্ষ, y অক্ষটা আমরা করে নিই আগে, আর এটা y, এটা y, এটা y, এটা y', এটা মূলবিন্দু। y = √x দেখতে লাগবে, মূলবিন্দু থেকে স্টার্ট হবে, এরকম করে চলতে শুরু করবে, ঠিক এরকম দেখতে হবে। এটা হলো y = √x এর গ্রাফ, মানে মূলবিন্দু থেকে জাস্ট কার্ভ হয়ে উঠে এবং বাড়তে থাকবে, খুব ধীরে ধীরে উঠতে থাকবে, ঠিক খুব ধীরে ধীরে, যত দূর যাবে তত আস্তে আস্তে কার্ভটা উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এটা হলো y = √x এর কার্ভ, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, 2 নম্বর যেটা, যে y = √x না হয়ে এবার সেটা করে দাও তুমি x, মানে √x, মানে সোজা কথা x এর পাওয়ার 1/3। এই কাপটা কেমন দেখতে লাগবে না, এই কাপটা একটা x অক্ষ হয়, একটা আমি আগে করে নিই, x, x', y, y', এটা কেমন দেখতে লাগবে, যেটা হলো তোমার y = x³ কাপ যেমন দেখতে হয়েছিল, তার মিরর এফেক্ট। মিরর এফেক্ট মানে y = x কাপটা এরকম উপর থেকে স্টার্ট হয়েছিল, আমি ডট ডট করে করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। y = x³ এর মিরর এফেক্ট হবে, মানে এটা হলো তোমার y = x³, এবার এটাকে আয়নায় মিরর এফেক্ট করে দাও, মানে এরকম হবে, এইটা হবে তোমার y = √x তার কাপ। এটা মূলবিন্দু দিয়ে কিন্তু যাবে, কিন্তু দেখতে এরকম লাগবে, ঠিক আছে, মানে যেটা এই দিক দিয়ে আসছিল এটা এই দিক দিয়ে এসে কার্ভ হয়ে এইদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা হলো y = x⁻1/3। এবার বুঝতেই পারছো, আমি আর বলছি না, এবার এটা x⁻½ এটা 1/3, তার মানে তোমার যদি 3-এ আমি তাহলে একটু ছোট করে লিখে দিই, তাহলে y = ধরো 4√x, 6√x, এগুলো কিন্তু কার মতো হবে, y = √x এর মতো হবে লেখচিত্রগুলো। আর 4 নম্বর পয়েন্ট দিয়ে আমি একটু লিখে দিই, কি লিখে দেবো, যে y = ধরো 5√x, 7√x, ডট ডট করে, এগুলো y = ³ এর মতো হবে লেখচিত্রগুলো, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমাদের অমূলদ অপেক্ষকগুলো আমরা শেষ করলাম। দেখো দেখতে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, y = √x, এটা এভাবে উঠে চলতে শুরু করলো, তার মানে y = √x, 4√x, 6√x সবই এরকম মূলবিন্দু থেকে উপরে উঠে এরকম কার্ভ হয়ে যাবে। আর y = x⁻1/3, 1/5, x⁻1/7 সব এরকম হয়ে এই দিক থেকে কার্ভ হয়ে
এদিকে বেঁকে যাবে। ডট ডটটা কেন দিয়েছি না ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কার্ভটা কেমন দেখতে সেটা বোঝানোর জন্য। ওয়াই ইকুয়াল টু এক্স কিউব কার্ভের মিরর এফেক্ট মানে মিরর প্রতিবিম্বটা হবে তোমার ওয়াই ইকুয়াল টু কিউব রুট অফ এক্স প্রতিবিম্বটা। ঠিক আছে, তাহলে আমাদের অমূলত অপেক্ষকটা আমরা শেষ করলাম। এবার অংশভিত্তিক অপেক্ষকটা শুরু করছি। অংশভিত্তিক অপেক্ষকে দেখবে অনেক কটা ভাগ আছে, তাই তো? অংশভিত্তিক অপেক্ষকে কটা ভাগ আছে? সম্ভবত 5টা ভাগ আছে। তার প্রথম ভাগটা যেটা আছে পরম মান অপেক্ষক, সেটা কি? দেখো পরম মান অপেক্ষকটা মড এক্স দ্বারা চিহ্নিত করা হয়, তাই তো? পরম মান অপেক্ষকটা মড এক্স দ্বারা চিহ্নিত করা হয়, তাই তো? তার মানে মড এক্স, এটা ওয়াই সমান মড এক্স, এটাকে বলা হয় মড এক্স। এটা ভাঙলে কি হয়? এটা ভাঙলে হয় এক্স হয় যদি এক্স গ্রেটার দেন 0, এটা 0 হবে হোয়েন এক্স ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স হবে হোয়েন এক্স লেস দেন 0। এটা আমরা জানি মড এক্স ফাংশনটা এরকমই দেখতে হয়। ঠিক আছে, এর মান ওয়াই সমান এক্স হতে পারে, ওয়াই সমান 0 হতে পারে, ওয়াই সমান মাইনাস এক্স হতে পারে। কখন কখন ওয়াই ইকুয়াল টু এক্স হবে? যখন এক্স গ্রেটার দেন 0। কখন 0 হবে? ওয়াই ইকুয়াল টু এক্স যখন ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0। তাহলে মডিউলাস ফাংশনটা এরকম দেখতে হয়। এবার এই মডিউলাস ফাংশনের অপেক্ষকটা যেটা লেখচিত্র সেটা কি হবে আমি পাশে দেখিয়ে দিচ্ছি। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা মূলবিন্দু। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, দেখো এই মড এক্সে কখন হয়? ওয়াই ইকুয়াল টু এক্স হয় হোয়েন এক্স গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0 মানে মূল 0 থেকে ডান দিকে, 0 থেকে ডান দিকে এক্স 0। আবার ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ, তার মানে কি ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ তো আমরা জানি, ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ মূলবিন্দু থেকে এইদিকে চলে যায়, এটা আমরা কিন্তু জানি। এবার ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ কী হয়? নিচের দিকেও নামে। সে মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ আমরা প্রথমেই এঁকেছিলাম, কিন্তু এখানে যেহেতু এক্স গ্রেটার দেন 0, এই নিচের দিকে নামলে তো লেস দেন 0 হয়ে যাবে, তাই নিচের দিকে আর নামবে না, এই 0 থেকে জাস্ট উপরের দিকে উঠবে, আর একটা পার্ট 0 থেকে জাস্ট এই দিকে যাবে। এটা হলো তোমার মড এক্সের লেখচিত্র। যখন মড অফ থাকবে এটা, তখন এই লেখচিত্রটা হবে। তাহলে এটা পরম মান হলো। এবার পরম মান হয়ে যাওয়ার পর আমরা এ করব, আচ্ছা এবার 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, 2 নম্বর পয়েন্ট সেটা হলো তোমার পরম মানের পর আসছে তোমার যে সিগনাম ফাংশন, তাই তো? সিগনাম অপেক্ষক। দেখো এই অপেক্ষকটা কেমন? ছোট ছোট সব একই। ওয়াই ইকুয়াল টু, এই অপেক্ষকটা এইভাবে ব্যাখ্যা করা হয় যে মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, আর 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। এটা হলো সিগনাম ফাংশান। এবার এটাকে ভাঙলে আবার কি হয়? দেখো এইটাকে ভাঙলে যেহেতু মড এক্স ফাংশানটা আমি ভাঙতে জানি, তাহলে মড এক্স জায়গায় আমি এক্স বাই এক্স করবো। কখন? যখন নট ইকুয়াল টু 0-এর মধ্যে, যখন গ্রেটার দেন 0 হবে তখন এইটা হবে। আবার মাইনাস এক্স বাই এক্স করবো যখন এক্স লেস দেন 0। ব্যাপারটা বুঝে নাও যে মড এক্সের মান এক্স হতে পারে, আবার মড এক্সের মান মাইনাস এক্সও হতে পারে। মড এক্সের মান এক্স কখন হয়? যখন এক্স গ্রেটার দেন 0। আর মড এক্সের মান মাইনাস এক্স কখন হয়? যখন এক্স লেস দেন 0। আর 0 তো নিচে ওরা দিয়ে দিয়েছে 0। আর এইটাকে ভাঙলে কি হবে? এইটাকে ভাঙলে আমরা পাবো এক্স এক্স কেটে 1 হবে যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস 1 হবে যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস 1 হবে যখন এক্স লেস দেন 0, আর 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। তার মানে সিগনাম ফাংশনটা ওয়াই ইকুয়াল টু 1 হতে পারে, ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 হতে পারে, আর ওয়াই ইকুয়াল টু 0 হতে পারে। এই তিনটে এই বিশেষ ফাংশনটার নাম সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনে ওয়াইয়ের মান হয় 1 হবে, অথবা মাইনাস 1 হবে, অথবা 0 হবে। এর বাইরে আর কোনো মান হতে পারে না। 1 কখন হবে? যদি এক্স গ্রেটার দেন 0 হয়, লেস দেন 0 হলে -1, আর ইকুয়াল টু 0 হলে 0। এবার ছবিতে আমি যদি এটা প্লটিং করি, এটা কেমন দেখতে লাগবে? এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা মূলবিন্দু। ছবিতে কেমন প্লটিং করলে কেমন দেখতে লাগবে?
ধরো ওয়াই ইকুয়াল 1, দেখো ওয়াই ইকুয়াল 1 রেখাটা কিন্তু এটা হলো তোমার ওয়াই ইকুয়াল 1 সরলরেখা। আমরা জানি যে ওয়াই ইকুয়াল 1 সরলরেখা হলো তোমার এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং যেহেতু 1 পজিটিভ দিকে গেছে, আর যেহেতু -1 ঠিক একই ডিস্টেন্সে এইদিকে আসবে, এটা হলো ওয়াই ইকুয়াল -1 কার্ভ, ঠিক আছে। আর মূল বিন্দু তো এইটা, তার মানে এই কার্ভের 3টে ব্রাঞ্চ, একটা দুটো তিনটে, একটা হলো মূল বিন্দু 0, এটা হলো ওয়াই ইকুয়াল টু 1 রেখা মানে এইটা, আর ওয়াই ইকুয়াল -1 এইটা। তোমরা জাস্ট একটু করে রাখবে, এটা যখন প্রয়োজন হবে তখন আরও, এটা যখন ইউটিলাইজ করা হবে তখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আরও ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এটা হলো তোমার সিগনাম ফাংশন। তাহলে সিগনাম ফাংশনটা হয়ে গেল। এর পরের পয়েন্টে এবার চলে যাব। এবার পরের পার্টে চলে এলাম। পরের পার্টে দেখো কি আছে, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, তাই তো। এটা ওয়াই সমান বক্স এক্স, হ্যাঁ ভাষাটা লিখে দিচ্ছি, বক্স এক্স, এইভাবে প্রকাশ করা হয় এই বক্স এক্স। এর মানেটা কি না, এই বক্স এক্সের মানে যেখানে বক্স এক্স হলো, লিখে নাও, যেহেতু বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা, যা এক্সের পূর্ণাংশের সমান, এক্সের পূর্ণাংশের আচ্ছা ভাষাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করে, যেখানে মড এক্স হলো বৃহত্তম, যেখানে মড এক্স হলো একটু লেখাটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। যেখানে মড এক্স হলো এক্সের বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের থেকে বেশি নয়। একটা উদাহরণ দিই, ধরো ওয়াই ইকুয়াল টু, ধরো মড অফ 2.25, তো সেটা হয়ে যাবে 2.25 মানে 2। ধরো কেউ যদি দেয় যে বক্স অফ ধরো 3.14, এই বক্স দেওয়া মানে বুঝে যাচ্ছে যে 3.14 মানে এই এক্সের মান কত, 3.14, তাহলে যে মানটা হবে সেটা কিন্তু 3.14 থেকে বড় হবে না, ছোট হবে, এবং সেটা পূর্ণ সংখ্যা হবে, মানে অখণ্ড সংখ্যা হবে, মানে 3 হবে আর কি। যখন প্রয়োজন হবে আরও ভালো করে আমরা বুঝিয়ে নেব, এর লেখচিত্র আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। আর তারপরে যেটা আছে যে ক্ষুদ্রতম বৃহত্তম একটা আছে না, যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক, সেটা একটু আমরা বুঝে নেব। একই জিনিস, সেটাও ওয়াই ইকুয়াল টু মড এক্স দ্বারা চিহ্নিত করা হয়, এবং যেখানে মড এক্স হলো কি বলবো, ওই একই কথা বলতে হবে যে মড এক্স হলো যেখানে মড এক্স হলো এক্সের থেকে বড় এবং এক্সের কাছাকাছি, নিজের মতো করে লিখে দিলাম, এক্সের কাছাকাছি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, বা অখণ্ড সংখ্যা, যাই হোক। অর্থাৎ ধরো এটা 2.35, তো তাহলে এটা এক্ষেত্রে হয়ে যাবে 3। ধরো ওয়াই ইকুয়াল টু 5.12, এক্ষেত্রে হয়ে যাবে 6, ঠিক আছে। তাহলে বৃহত্তমর ক্ষেত্রে যেমন 2 হতো,
এর ক্ষেত্রে 5 হতো, কিন্তু যদি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অপেক্ষক হয় তখন বেশিটা হবে। এটারও গ্রাফ লাগে না, জাস্ট তোমরা হয় এটুকু মনে রেখো। এবার লাস্ট যে পার্টটা বাকি থাকলো সেটা করে নিই, ভগ্নাংশিক পার্ট। এইটা তুমি চিহ্নিত করবে y ইকুয়াল টু, এটা তো এরকম করে চিহ্নিত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়, y ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x। এর মানেটা কি জানো তো? এর মানেটা হলো x মাইনাস বক্স এক্স। ঠিক আছে, এর মানেটা হলো এটাকে ভগ্নাংশিক অপেক্ষক বলে। খুব কম ক্ষেত্রে এগুলো লাগে। এর গ্রাফ বা এর ব্যাখ্যা আর আমরা করব না, জাস্ট তোমরা খাতায় লিখে রাখো এটাকে ভগ্নাংশিক অপেক্ষক বলে। এই ভগ্নাংশিক অপেক্ষকটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা হয়। এর মানেটা হলো এক্স মাইনাস বক্স এক্স। ঠিক আছে, এবার আমরা চলে এলাম অবীজীয় অপেক্ষক, যেটা আমরা প্রথমে ছেড়ে এসেছিলাম। টোটাল অপেক্ষক দু রকম, একটা বীজগাণিতিক, একটা অবীজীয় অপেক্ষক। সেই অবীজীয় অপেক্ষকের আবার যে 4টে ভাগ আছে, তার প্রথম যে ভাগটা হলো ত্রিকোণমিতিক অপেক্ষক। এইটা কিন্তু আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অপেক্ষক। একটা উদাহরণ নেই, ধরো y ইকুয়াল টু সাইন এক্স। এই সাইন এক্সটা কিন্তু ত্রিকোণমিতিক অপেক্ষক। এটা কেমন দেখতে হয় তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আমি একটু আলোচনা করে নিই কেমন দেখতে হয়। এর হয় কি 0, এটা তো যেহেতু এটা পাই, এটা টু পাই বাই টু, মানে এটা শুধু পাই, পাই বাই টু, তারপর পাই, তারপরটা 3 পাই বাই টু। আর এইদিকে আগে এটা একটু মার্কিং করে নাও, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। এটা মাইনাস পাই, এটা মাইনাস 3 পাই বাই টু। সাইন এক্সের গ্রাফটা তোমরা হয়তো জানো, সাইন এক্স যেহেতু 0-তে 0 হয়, সেজন্য 0 থেকে শুরু হয়। এটা অসিলেট ফাংশন এভাবে হতে থাকে, এই পাই দিয়ে যাবে, আবার এভাবে চলতে শুরু করে। এই সাইন এক্স ফাংশনটা এরকম দেখতে হয়। ঠিক আছে, সোজা কথা ঢেউ খেলানো হয় এবং মূল বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, ছবিটা এরকম দেখতে হবে। যাই হোক, এটা ঠিক করে এঁকে নেবে তোমরা, এরকম দেখতে হবে। এটা সাইন এক্সের গ্রাফ। আবার এই গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি সাইন এক্স না নিয়ে যদি আমি কস এক্স নিই। কস এক্সের ক্ষেত্রে গ্রাফটা কেমন দেখতে হবে? এটা এক্স অক্ষ, আর ধরো এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু। ঠিক আছে, এবার একটু গ্যাপে গ্যাপে করে নাও। এটা পাই বাই টু, এটা পাই, এটা 3 পাই বাই টু, আর লিখছি না। এটা মাইনাস পাই বাই টু, এটা মাইনাস পাই, এটা মাইনাস ধরো 3 পাই বাই টু। তাহলে এর কস এক্সের গ্রাফটা একটু অন্যরকম হয়, এরকম হয়ে এটা হতে থাকে, এভাবে চলতে শুরু করে। মানে 0-তে, এই যেমন 0-তে মূলবিন্দু দিয়ে গেছে, এই কিন্তু 0-তে মূলবিন্দুতে যায় না, উপর দিয়ে যায়। এরকম পাইতে এসে কাট করে। এখানে পাই দেখো, পাই বাই টুতে কাপটা কিন্তু উপরে থাকে, তো এখানে পাই বাই টু দিয়ে কাপটা গিয়েছে। এটা হলো কস এক্সের গ্রাফ। ঠিক আছে, জাস্ট তোমরা মনে রাখবে যে এগুলো পুরো কিন্তু সিমেট্রিক ফর্মেটে হয়, সেম ঢেউ খেলানো হবে। ঠিক আছে, যতটা উঠবে ততটাই নামবে, মানে এই যতটা উপরে উঠেছে এই ততটাই নিচে নেমেছে, এটা তাই যতটা উপরে উঠবে এটা ততটাই নিচে নামবে। ঠিক আছে, সিমেট্রিক হবে। বইতে দেখবে, বইতে আঁকা আছে, যদি এখান থেকে না আঁকতে পারো বই দেখে তোমরা এঁকে নাও, বইতে খুব সুন্দর করে আঁকা থাকে। ঠিক আছে, তাহলে সাইন এক্স হলো, কস এক্স হলো। এবার ট্যান এক্সটা একটু শিখে নেব। 3 নম্বরে ত্রিকোণমিতিতে ট্যানটা আমাদের অল্প স্বল্প লাগে, আর কারোর লাগে না, অথবা আর শিখবো না। সাইন লাগে, কস লাগে, আর ট্যানটা একটু লাগতে পারে। ট্যানটা খুব একটা লাগে না, তবুও আমরা একটু ট্যান এক্সটা করে নেব। ট্যান এক্সটা কেমন দেখতে হয়? ট্যান এক্স গ্রাফটা একটু অন্যরকম দেখতে হবে। হ্যাঁ, ধরো 0, এবার এটা পাই বাই 4-এ আলাদা করতো, মানে পাই বাই 4টা অবশ্য লাগে না, পাই বাই 2-তে একটু ফাঁকা করে। এটা পাই বাই 2, এটা পাই, আর একটু বড় করে এটা 3 পাই বাই 2, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে দেয়। এটা একই ডিস্টেন্সে, এটা হলো তোমার মাইনাস পাই বাই 2, এটা হবে মাইনাস পাই, এটা হবে তোমার মাইনাস
3π/2। সাইন এক্সের কাপটা কেমন দেখতে হবে, এটা না সাইন এক্সের কাপটা করার আগে এটা ডট ডট করে একটা রেখা ভাবো তো, নাহলে ঠিক ছবিটা আঁকা মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে রেখাটা টানবো না, ঠিক আছে, শুধু π/2তে টানবো, π/2তে রেখাটা টানবো আর 3π/2তে মনে মনে রেখাটা ভাববো। কেমন দেখতে হয় দেখো, এইখান থেকে আসবে, খুব মুশকিল আঁকাটা, এখান থেকে আসবে মূল বিন্দু দিয়ে যাবে এই করে, এই একটা পার্ট হলো, আবার এখান থেকে আসবে এই পয়েন্ট দিয়ে গিয়ে এই পয়েন্ট দিয়ে নামবে, এই একটা পার্ট হবে, আবার এখানে তাই এখান দিয়ে আসবে এই বিন্দু দিয়ে গিয়ে আবার এই, তাহলে এটা হলো তোমার পাই। এরকম দেখতে হয় আর কি, খুবই কঠিন দেখতে, ওই জন্য এটা খুব একটা লাগে না, ঠিক আছে। এটা মূল বিন্দু, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এই ওয়াই ইকুয়াল টু tan x কার্ভটা এরকম দেখতে, এরকম অসংখ্য ব্রাঞ্চ হবে, এই একটা ব্রাঞ্চ, সেম ব্রাঞ্চ এই একটা, আবার সেম ব্রাঞ্চ এইখানে একটা, এরকম ব্রাঞ্চ ব্রাঞ্চ হয়ে ওয়াই ইকুয়াল টু tan x কার্ভটা হয়। তোমাদের খুব একটা লাগবে না এটা, ঠিক আছে, এমনি জাস্ট ছবি এঁকে একটু মনে রাখতে পারো, ট্যান cot সবই হয় কিন্তু আমাদের লাগে না। এবার আমরা ত্রিকোণমিতিক হয়ে যাওয়ার পর যেটা আমাদের আছে সূচকীয় অপেক্ষক, সেই সূচকীয় অপেক্ষকটা একটু আলোচনা করব। এবার সূচকীয় অপেক্ষক মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, ইংলিশটা তো আগেই লিখে দিয়েছি তাই লিখছি না। এই সূচকীয় অপেক্ষক মানে ওয়াই ইকুয়াল টু ধরো e⁻x, এটা কেমন দেখতে হয়, ওয়াই ইকুয়াল টু e⁻x, দেখো এটা এক্স ফাংশন, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এই কাপটা তোমার এই দিক দিয়ে আসবে করে এটা হয়ে স্পর্শ করে চলে যাবে, মানে জাস্ট এরকম দেখতে হবে, এটা হলো ওয়াই ইকুয়াল টু e⁻x এর গ্রাফ। আর একটা সূচকীয় অপেক্ষক হতে পারে, সেটা হলো ওয়াই ইকুয়াল টু e⁻−x, এটা কেমন দেখতে হবে, ওয়াই ইকুয়াল টু -xটা, এটা এক্স এক্স ড্যাশ, এটা ওয়াই ওয়াই ড্যাশ, এইটা তোমার দেখতে হবে এই দিক দিয়ে যাবে, এই হয়ে চলে যাবে, কখনো এক্স অক্ষকে কিন্তু ছেদ করবে না, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এগোতে থাকবে। এটা হলো তোমার ওয়াই ইকুয়াল টু e⁻−x এর গ্রাফ, ঠিক আছে, এটা মূল বিন্দুটা দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু e⁻x এর গ্রাফটা এই দিক দিয়ে এভাবে নামতে শুরু করে এইদিকে যাবে, আর এটা এই দিক দিয়ে নামবে, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু e⁻x বা ওয়াই ইকুয়াল টু e⁻−x, এগুলোকে বলা হয় সূচকীয় অপেক্ষক, এগুলো দেখতে এইরকম লাগে, ঠিক আছে। তাহলে আমাদের 3 নম্বরটা, 2 নম্বরটা হলো, এবার আমরা 3 নম্বরে চলে যাব, 3 নম্বরটাই চলে যাব, ওকে। এবার আমরা লগারিদম অপেক্ষকটা আলোচনা করব। ধরো ওয়াই ইকুয়াল টু লগ এক্স, তাই তো, লগারিদম অপেক্ষক তো আমরা ক্লাস 9 থেকেই জানি, ওয়াই ইকুয়াল টু লগ এক্স। এটা ওয়াই ইকুয়াল টু লগ এক্স, এটা কেমন দেখতে হয়, এটা আমি এখানে এঁকে দিচ্ছি, এটা এক্স অক্ষ, এটা আর এটা ওয়াই ড্যাশ মূলবিন্দু। আমরা জানি যে এক্স ইকুয়াল টু 1-এ লগ 1-এ কত হয়, 0 হয়, তার মানে এই বিন্দুতে কিন্তু রেখাটা ছেদ করবে, রেখাটা এরকম হবে, এরকম হয়ে বাড়বে, দিয়ে এইখান থেকে কাট করে এইভাবে নিচে নামতে শুরু করবে, তাহলে এটা হলো তোমার ওয়াই ইকুয়াল টু লগ এক্স এর গ্রাফ, ঠিক আছে। এই হয়ে সোজা নামবে, মূল বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে, দিয়ে যাবে বাড়তে শুরু করবে, ঠিক এই ওয়াই অক্ষের খুব কাছাকাছি চলে আসবে, কিন্তু কখনো ওয়াই অক্ষকে ছেদ করে এপারে আসবে না, এরকম দেখতে হবে। এটা হলো ওয়াই ইকুয়াল টু লগ এক্স এর গ্রাফ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখবে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার লাস্ট যে 4 নম্বর যে পয়েন্টটা, সেটা আছে কি আছে জানো, বিপরীত বৃত্তীয় অপেক্ষক। মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এই গ্রাফটা খুবই কঠিন, এই গ্রাফটা আমরা আঁকবো, চেষ্টাও করবো না, আমি জাস্ট উদাহরণ দিয়ে মনে রাখবো। ধরো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, না ধরো সাইন ইনভার্স এক্স, বা ওয়াই ইকুয়াল টু ধরো কস ইনভার্স এক্স, এটা কি ইনভার্স, কি পড়ছে, কীভাবে পড়া হচ্ছে, সাইন SIN সাইন ইনভার্স এক্স, এভাবে পড়তে হয়, একটা পড়ে আমি দেখিয়ে দিলাম। তাহলে এটা কস ইনভার্স এক্স, বা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, বা ওয়াই ইকুয়াল টু
কট ইনভার্স এক্স বা ওয়াই ইকাল টু কোশেক ইনভার্স এক্স, আর একটা হয় ওয়াই ইকাল টু সেক ইনভার্স এক্স। এই যে ইনভার্স, এগুলোকে বলা হয় ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এগুলো সব আছে ক্লাস 12-এ, কিন্তু গ্রাফ বা অন্যরা ডিটেলসে আর আলোচনা করছি না। তাহলে এই হলো টোটাল আমাদের যত রকম ভাগ ছিল অপেক্ষকের, সব আমরা কমপ্লিট করলাম। তোমরা জাস্ট খাতায় এগুলো কপি করবে আর যতটা পারো মনে রাখার চেষ্টা করবে। উঁচু ক্লাসে মানে ক্লাস 12-এ এই বিভিন্ন রকম কার্ভের ছবি আঁকার প্রয়োজন হয়, সেই জন্য আমরা কিছুটা কমপ্লিট করলাম। আরও অনেক ধরনের অপেক্ষক হয়, সেটা আমাদের সিলেবাসে নেই বা আমরা আলোচনা করব না, এগুলো ভীষণ কঠিন। তো আমাদের মোটামুটি সব ধরনের অপেক্ষক আমরা আলোচনা করলাম। ওকে।